বন্ধুরা, নিজেদের জীবনটাকে সহজ সরল বানাতে চান? তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। কারণ এই গল্পটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে নিজেদের জীবনকে কিভাবে সহজ বানানো যায়। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গৌতম বুদ্ধের একজন প্রিয় ভক্ত, যিনি বহুদিন ধরে গৌতম বুদ্ধের আশ্রমে আসতেন, কিন্তু তিনি আশ্রমে আসা হঠাৎ করে বন্ধ করে দেন। সেই ভক্ত একটি সাংসারিক মানুষ ছিলেন। সেই জন্য তিনি প্রতিদিন কাজের শেষে গৌতম বুদ্ধের আশ্রমে কিছু সময়ের জন্য আসতেন, আর সেখানে কিছু সময় ধ্যান করতেন আর গৌতম বুদ্ধের দেওয়া প্রবচন শুনতেন, আর তারপর বাড়ি ফিরে যেতেন। কিন্তু হঠাৎ করেই তিনি আশ্রমে আসা বন্ধ করে দেন। এই বিষয়টা গৌতম বুদ্ধ বেশ কিছুদিন লক্ষ্য করেন। তারপরে একদিন তিনি সেই ভক্তের গ্রামে ভিক্ষা করতে যান, আর ফেরার পথে তিনি সেই ভক্তের বাড়িতে যান। গৌতম বুদ্ধ তার বাড়ির দরজায় গিয়ে সেই ব্যক্তিকে ডাকেন। সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে দেখে তাকে প্রণাম জানান। তারপর তিনি গৌতম বুদ্ধের জন্য ঘর থেকে ঠান্ডা জল দেন পান করার জন্য। গৌতম বুদ্ধ জল পান করার পর সেই ভক্তকে বলেন, আচ্ছা, তুমি আর তোমার পরিবার, তোমরা সবাই ভালো আছো তো? সেই ভক্ত উত্তর দেয়, হ্যাঁ গুরুদেব, আমরা সবাই ভালো আছি। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি তো আগে প্রতিদিনই আশ্রমে আসতে, কিন্তু এখন তাহলে তুমি আশ্রমে আসা বন্ধ করে দিয়েছো কেন? গৌতম বুদ্ধের মুখে এই প্রশ্ন শুনি সেই ব্যক্তি লজ্জায় মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে গৌতম বুদ্ধ বললেন, তুমি আমাকে আশ্রমে না আসার কারণ নিঃসংকোচে বলতে পারো। এই শুনে সেই ভক্ত বলে, হে গুরুদেব, আমি খুব গরিব একজন মানুষ, আর আমার কাছে বাইরে কোথাও পড়ে যাওয়ার মতো একটাই ভালো পোশাক ছিল, যেটা পরে আমি আপনার আশ্রমে যেতাম। কিন্তু কিছুদিন হলো সেই পোশাকটি একদম নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আর আমার সেই ছেঁড়া পোশাক পরে আশ্রমে অত মানুষের মাঝে যেতে লজ্জা করে। সেই জন্য আমি আশ্রমে যাওয়া ছেড়ে দিয়েছি। এই কথা শুনে গৌতম বুদ্ধ সেই ভক্তের পোশাকের দিকে দেখেন। তিনি দেখেন যে সত্যি সেই ভক্তের পরনে থাকা সেই পোশাকের অবস্থা খুবই খারাপ। সেই পোশাকটি অনেক পুরনো হয়ে গেছে, আর সেটার অনেক জায়গা ছিঁড়েও গেছে। এই দিকে গৌতম বুদ্ধ সেই ভক্তের কাঁধে হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এই বলে গৌতম বুদ্ধ তাকে আশীর্বাদ করে আশ্রমে ফিরে আসেন। সেদিন সন্ধ্যাবেলা তিনি যখন আশ্রমের প্রবচন দিচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে সেখানে প্রবচন শোনার জন্য তার একজন ধনী ভক্ত সেখানে উপস্থিত আছে। তারপর গৌতম বুদ্ধ আশ্রমের সকলকে প্রবচন দেন, কীভাবে ধ্যান করতে হয় সেই ব্যাপারে সবাইকে বলেন, এবং প্রবচনের শেষে তিনি তার সেই ধনী ভক্তকে একটু অপেক্ষা করতে বলেন। সেখানে অবস্থিত অন্য সবাই সেখান থেকে চলে গেলে গৌতম বুদ্ধ তখন তার সেই ধনী ভক্তকে বলেন সেই দরিদ্র ভক্তকে একটি নতুন পোশাক দান করতে। গৌতম বুদ্ধ সেই ধনী ভক্তকে সেই দরিদ্র ভক্তের পারিবারিক অবস্থার কথা বলেন, তার দারিদ্রতার কথা বলেন, এবং তাকে একটা পোশাক দান করার জন্য অনুরোধ করেন। তখন সেই ধনী ভক্ত গৌতম বুদ্ধকে বলেন যে সে অবশ্যই সেই দরিদ্র ভক্তের জন্য পোশাকের ব্যবস্থা করবে। এই বলে বুদ্ধকে প্রণাম করে সেই ধনী ভক্ত সেখান থেকে চলে গেলেন। পরের দিন সেই ধনী ভক্ত সেই দরিদ্র ভক্তের বাড়ির সবার জন্য পোশাক কিনে নিয়ে যান, এবং সেই ভক্তের পরিবারের সবাইকে নিজে হাতে পোশাকগুলি দিয়ে আসেন। সেই দরিদ্র ভক্ত আর তার পরিবারের সবাই সেই নতুন পোশাকগুলো পেয়ে খুব খুশি হয়। আর সেদিন সন্ধ্যাবেলাতেই সেই দরিদ্র ভক্ত আবার গৌতম বুদ্ধের আশ্রমে প্রবচন শুনতে যান। তাকে নতুন পোশাকে খুশি মনে সেখানে দেখে গৌতম বুদ্ধও খুব খুশি হন। প্রবচন শেষ হবার পর সবাই চলে গেলে গৌতম বুদ্ধ সেই ভক্তকে জিজ্ঞাসা করেন, নতুন পোশাক পেয়ে কি তোমার সমস্যার সমাধান হলো? তুমি এখন খুশি তো? তোমার আর কোনো সমস্যা থাকলে আমাকে তুমি নিঃসংকোচে বলতে পারো। সেই ভক্ত তখন গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব, আপনাকে অশেষ ধন্যবাদ আমার আর আমার পরিবারের সবার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর সেই ব্যক্তিকেও অনেক ধন্যবাদ, যিনি এই পোশাকগুলো কিনে নিজের হাতে আমাদেরকে দিয়ে এসেছে।
আমি আর আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি এই নতুন পোশাকগুলো পেয়ে, আর আমরা এখন খুব আনন্দেও আছি। আর কোনো সমস্যা আপাতত আমাদের জীবনে নেই। গৌতম বুদ্ধ এই কথা শুনে বলল, খুব ভালো। আচ্ছা, তুমি এবার বলো যে নতুন পোশাকগুলো পাওয়ার পরে তোমাদের সকলে সেই পুরনো পোশাকগুলো কি করলে? তখন সেই ব্যক্তিটি বললেন, গুরুদেব, আমাদের বিছানার চাদরটা খুব পুরনো হয়ে গেছিল, তাই আমরা ঠিক করেছি সেই পোশাকগুলো আমাদের বিছানায় পেতে শোয়ার কাজে লাগাবো। তখন গৌতম বুদ্ধ বললেন, তাহলে সেই পুরনো বিছানার চাদরটা কি করবে? ব্যক্তিটি বললেন, আমরা ঠিক করেছি সেই বিছানার চাদরটা দুভাগে কেটে আমাদের বাড়ির দরজার পর্দা বানাবো, কারণ সেখানে যে পর্দাগুলো লাগানো আছে সেগুলো একদম ছিঁড়ে গেছে। এই শুনে গৌতম বুদ্ধ বললেন, তাহলে সেই ছেঁড়া পর্দাগুলো দিয়ে কি করবে? ব্যক্তিটি বললেন, আমরা সেই ছেঁড়া পর্দাগুলো ছোট ছোট করে কেটে রান্নাঘরের গরম পাত্র ধরার কাজে লাগাবো। তখন গৌতম বুদ্ধ আবার বললেন, তাহলে সেই কাপড়গুলো কি করবে, যেগুলো দিয়ে আগে রান্নাঘরের গরম পাত্র ধরতে? ব্যক্তিটি বললেন, আমরা সেই কাপড়গুলো এবার থেকে ঘর মোছার কাজে লাগাবো, কারণ যা দিয়ে ঘর মুছি তা একদম ছিঁড়ে গেছে। তখন বুদ্ধ বললেন, তাহলে নিশ্চয়ই তুমি সেই ঘর মোছাটা ফেলে দেবে, তাই তো? তখন ব্যক্তিটি বললেন, না, আমি সেই ঘর মোছাটা ফেলবো না, আমি সেটা ভালো করে ধুয়ে শুকনো করে নেব, তারপর সেটার ছিঁড়ে যাওয়া সুতোগুলো দিয়ে আমি প্রদীপের সলতে বানাবো, যা আমাদের রাতের অন্ধকারের আলো দান করবে। এই শুনে গৌতম বুদ্ধ সেই ব্যক্তির উপর খুবই প্রসন্ন হলেন। তিনি বুঝতে পারলেন যে তার এই ভক্ত কোনো জিনিস নষ্ট করে না। একটা জিনিস একটা কাজে না লাগলেও সেটাকে অন্য আরেকটা কাজে লাগানোর চেষ্টা করে। তিনি বুঝতে পারলেন যে তার ভক্ত ছোট থেকে ছোট জিনিসের মূল্য খুব ভালো করেই বোঝে। গৌতম বুদ্ধ বরাবরই তার ভক্তদের কোনো জিনিস নষ্ট করতে বারণ করতেন। তিনি তার ভক্তদের সবসময় বলতেন, প্রত্যেকটা ছোট ছোট জিনিসও অনেক বেশি দামি। তিনি বলতেন, খাদ্য হোক বা কোনো বস্তু হোক কিংবা সময় হোক, কোনো জিনিসই আমাদের ফালতু নষ্ট করা উচিত না, বরং আমাদের কাছে দরকারের অতিরিক্ত কিছু থাকলে তা অসহায় কারো সাহায্য লাগে এরকম ব্যবস্থা করা উচিত। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমরা অনেক বড় একটি শিক্ষা পাই, আর তা হলো আমরা আজকেকার দিনে খাদ্য হোক, পোশাক হোক কিংবা অন্য কিছু হোক, প্রতিটি জিনিস অনেক সময় ফালতু নষ্ট করি, যতটা দরকার তার থেকে অতিরিক্ত কিনি। আজকালকার দিনে আমরা অনেক সময় শুধু অন্যকে দেখানোর জন্য অতিরিক্ত জিনিস কিনি, আর কিছুদিন পর সেই জিনিস ফেলে দিয়ে নষ্ট করি। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত যতটা দরকার ততটাই জিনিস কেনা। আর যদি আমাদের দরকারের থেকে অনেক বেশি কেনার সামর্থ্য থাকে, তাহলে সেই টাকা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি, যা অসময়ে আমাদের আর আমাদের কাছের মানুষদের অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমাদের যথেষ্ট সামর্থ্য থাকে, তাহলে আমাদের অবশ্যই উচিত যার সামর্থ্য নেই অথচ কোনো কিছুর খুব দরকার তাকে সাহায্য করা। তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। এগুলো গেল টাকা পয়সা এবং সামর্থ্যের দ্বারা কেনা কোনো জিনিস নষ্ট না করার কথা। এগুলো ছাড়াও আমরা আজকাল প্রাকৃতিক অনেক জিনিসকে নষ্ট করি, তার মধ্যে পড়ে গাছ, জল ইত্যাদি। আমাদের মনে রাখা উচিত যে এই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু সীমিত। এগুলো আমরা যত নষ্ট করতে থাকব, ততই কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনব। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রাকৃতিক সম্পদগুলোকে যথাযথ ব্যবহার করা, আর এগুলোকে নষ্ট না করা। আর রইল বাকি সময়, যেটার মূল্য অনেক দামি দামি জিনিসের থেকেও অনেক দামি, যেটা একবার আমাদের জীবন থেকে চলে গেলে এটাকে আর কখনোই আমরা ফিরে পাই না। এটাকে আমরা হাজার চেষ্টা করেও কখনোই আটকাতে পারি না। সময় এমন একটা জিনিস যা তার নিজের গতিতে সবসময় বয়ে চলে। আমরা সময়কে আটকে তো রাখতে পারি না, কিন্তু আমরা চাইলে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি। প্রতিদিনের পাওয়া 24 ঘন্টাকে নষ্ট না করে একটু পরিকল্পনা করে এই 24 ঘন্টাকে আমাদের উন্নতির কাজে লাগাতে পারি। আজকের কাজ কালকের জন্য ফেলে না রেখে প্রতিদিনের কাজ সঠিক সময়ে শেষ করতে পারি। আমরা যদি নিজেদের মানসিকতা কোনো কিছুতে নষ্ট করার বদলে সব কিছু সঞ্চয় করার এবং সেগুলিকে সঠিক কাজে লাগানোর দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু
একদিকে যেমন আমাদের নিজেদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারবো, তেমনি আমরা আমাদের সমাজের জন্য কিন্তু অনেক মূল্য যোগ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।